सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखात्महे। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু পিজুসদার পাঠশালা। ফ্রেন্ডস, আজকে আমরা ডব্লিউবিপির 3 নম্বর ভিডিও দিচ্ছি। তো আজকে আমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। প্রায় বলতে পারো যে সমস্ত কম্পিটিটিভ এক্সামেই ভয়েস চেঞ্জ একটা দুটো আসে। তো আমরা ভয়েস চেঞ্জ নিয়ে আজকে আলোচনা করব। কিন্তু ভয়েস চেঞ্জ চ্যাপ্টারটা ফার্স্ট চ্যাপ্টার, একটা অনেক কিছু রয়েছে এখানে, অনেক নিয়ম রয়েছে, অনেক নিয়মের ব্যতিক্রম রয়েছে, অনেক টাইপের সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয়, প্রচুর নিয়ম রয়েছে ভয়েস চেঞ্জের। তো আমরা এখানে কিন্তু যে ভিডিওগুলো দিচ্ছি ডব্লিউবিপির জন্য, এখানে ডিটেলসে আমরা আলোচনা করব না। সেইভাবে আমরা খুব সহজে কিভাবে ভয়েস চেঞ্জ করা যায় সেটা এখানে দেখব, শর্টকাট টেকনিক শিখব। যেটা স্টুডেন্টরা বারবার বলে আমাকে, দাদা যে এত ভয়েস চেঞ্জের নিয়ম আছে, কী করে মনে রাখবো, এত নিয়ম, এত টেন্সের নিয়ম আছে, হাজার সেন্টেন্সের নিয়ম রয়েছে, এগুলো কী করে মনে রাখবো। তো আমি তোমাদের জন্য বিষয়টা সহজ করতে চাইছি, যে কত সহজে তোমাদের বলা যায়। ধরো যে টেন্স জানে না, যে সেন্টেন্সের টাইপ জানে না, যে এত কিছু নিয়ম জানে না, ঠিকঠাক বুঝতেও পারে না কোনটা অবজেক্ট, কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, সেই রকম একজনকে যদি খুব অল্প সময় আমরা আধ ঘন্টার মধ্যে ভয়েস চেঞ্জ শেখাতে যাই, তাহলে কি সেটা সম্ভব? সম্ভব সেটা। সেই জন্যই এই কিছু আমি তোমাদের শর্টকাট টেকনিক এখানে বলবো ভয়েস চেঞ্জ করা। তো দেখো, এখানে আমরা স্টার্ট করে দিই বেশি কথা না বলে। তো দুটো ছক আমি এখানে করেছি, এই দুটো ছক তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। এই ডান দিকের যে অংশটা রয়েছে, এটা যদি মুখস্থ করে ফেলতে পারো, তাহলে টেন্সের কোনো প্রয়োজন নেই এখানে জানা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। তো ভয়েস চেঞ্জ হয় কার? ভয়েস চেঞ্জ ভার্বের হয়। ভয়েস চেঞ্জ ভার্বের হয়। তাহলে আমাদের যে কাজটা হবে কোনো সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে দিলে, আগে আমাদের লক্ষ্য করতে হবে ভার্বটাকে। এবার কোন ভার্বটাকে লক্ষ্য করব? মেন ভার্বটাকে লক্ষ্য করব। যেটা মেন ভার্ব থাকবে, মেন ভার্ব মানে কোনটা বলতে চাইছি? যেটা হেল্পিং ভার্ব নয়। হেল্পিং ভার্ব হিসেবে কে কে বুঝতে পারে? বি ভার্ব বুঝতে পারবে। এবার বি ভার্বের অনেক ফর্ম হয়। বি ভার্বের ফর্ম এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন, বিং, এগুলো সব হচ্ছে বি ভার্বের ফর্ম। আবার হ্যাভ ভার্বও হেল্পিং হতে পারে। হ্যাভ ভার্ব মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড। এছাড়া মোডাল ভার্বও হেল্পিং ভার্ব হতে পারে। মোডাল ভার্বও হেল্পিং ভার্ব হতে পারে, যেমন শ্যাল, উইল, ক্যান, কুড, মাস্ট, এগুলো সব হচ্ছে মোডাল ভার্ব। এরাও হেল্পিং ভার্ব হতে পারে। তাহলে হেল্পিং ভার্ব ছাড়া যে ভার্বটা থাকবে সেটা কি আমরা মেন ভার্ব বলবো। তাহলে ভয়েস চেঞ্জ হবে মেন ভার্বের। তাহলে প্রথম কাজ আমাদের ভয়েস চেঞ্জ দিলে কি দেখতে হবে? আমাদের যে মেন ভার্বটা কোন ফর্মে আছে। মেন ভার্বটা V1 এ আছে, V5 এ আছে, V2 তে আছে, V3 তে আছে, V4 এ আছে, নাকি মোডাল ভার্বের সঙ্গে আছে। তো এখানে V1 মানে কি বলতে চাইছি? ভার্বের যেটা ফার্স্ট ফর্ম, প্রথম ফর্ম। যেমন একটা ভার্ব নিলাম আমরা, গো ভার্ব। তাহলে গো ভার্বের তোমরা জানো যে অনেকগুলো ফর্ম হয়। অর্থাৎ আমরা কখনো দেখি গোই লেখা আছে, কখনো দেখি ওয়েন্ট লেখা আছে, কখনো দেখি গান লেখা আছে, কখনো গোয়িং লেখা আছে, কখনো গোস লেখা আছে। এই যে আলাদা আলাদা ফর্ম হচ্ছে, ভার্ব একটাই, সেটা হচ্ছে গো ভার্ব। তাহলে এই যখন গো লেখা থাকবে, এটাকে আমরা বলি ফার্স্ট ফর্মে লেখা আছে, সেই জন্য V1 লিখেছি। যদি গোস লেখা থাকে, অর্থাৎ এস বা ইএস যোগ হয়, তখন আমরা ওটাকে বলি V5 এ আছে এটা। নেক্সট হচ্ছে যদি ওয়েন্ট লেখা থাকে, তাহলে বলবো V2 তে আছে। যদি গান লেখা থাকে, তাহলে আমরা জানবো এটা V3 তে আছে। যদি গোয়িং লেখা থাকে আইএনজি, তাহলে জানবো এটা V4 এ আছে। আর মোডাল ভার্বের সঙ্গে যদি গো থাকে, যেমন শ্যাল গো, উইল গো, শুড গো, ক্যান গো, তাহলে জানবো এটা মোডাল ভার্ব প্লাস V1 আছে। তাহলে এইগুলো বোঝা গেছে। এইবার কি লিখেছি আমি, এগুলো জাস্ট এরকম মনে রাখবে তোমরা, এরকম যে V1 রা 3 ভাই, এম, ইজ, আর, এইভাবে মুখস্থ করো। V2 রা 2 ভাই, ওয়াজ, ওয়্যার। V3, V4 আর মোডাল V1 এক ভাই, এ বিন, বিং, বি। তাহলে কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন, বিং, বি। এটা মুখস্থ করে নাও। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন, বিং, বি। এইটুকু যদি মুখস্থ করে ফেলতে পারো, মাথায় গেঁথে ফেলতে পারো, তাহলে টেন্স নিয়ে আর কোনো প্রবলেম হবে না ভয়েসে। ক্লিয়ার হয়ে গেছে? এরপরে দেখো, চলে এসো। এরপরে যে সেন্টেন্সটা দিয়েছে তোমাদের,
সেই সেন্টেন্সটার সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট আমাদের জানতে হবে, না হলে কিন্তু অ্যানসার করা মুশকিল হয়ে যাবে। আমি বললাম যে বোঝেই না এসব কিছু, তাকে কি শেখানো যাবে না? শেখানো যাবে, তাকে শেখাতে হবে যে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা এবং অবজেক্ট কোনটা। কিন্তু এটার জন্য ডিটেলসে আমাদের জানার প্রয়োজন নেই যে কোন কোন ক্ষেত্রে অবজেক্ট হয়। আমি এখানে খুব শর্টে তোমাদের বলবো বিষয়টি, যে অত্যন্ত সহজে ধরে ফেলবে তোমরা যে অবজেক্ট। প্রবলেম কি হয় ছেলেদের, যে ছেলেরা অ্যাকচুয়ালি বুঝতেই পারে না স্টুডেন্টরা যে যে সেন্টেন্সটা দেয়া আছে এর ভয়েস চেঞ্জ আদৌ হয় কিনা। ভয়েস চেঞ্জ হতে গেলে অবশ্যই অবজেক্ট লাগবে, অবজেক্ট ছাড়া ভয়েস চেঞ্জ হয় না। মেজরিটি ক্ষেত্রে বলছি অবজেক্ট ছাড়া হয় না, তাহলে অবজেক্ট আমাদের লাগবেই। যে ভার্বের অবজেক্ট নেই সেই ভার্বটার ভয়েস চেঞ্জ হবেই না, এটাকে জানতে হবে। যেমন ধরো তোমাকে বললো যে হি ইজ গোয়িং, সে যাচ্ছে, এর ভয়েস চেঞ্জ করো, এর ভয়েস চেঞ্জ হবেই না। তার কারণ হচ্ছে যে ভার্বটা গো ভার্ব, এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব মানে যে ভার্বটা সেন্স কমপ্লিট হয়ে যাচ্ছে সেখানে, সেটা ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব হতে হবে, অর্থাৎ যে ভার্বের সেন্স কমপ্লিট হচ্ছে না, সেখানে আরো কিছুর প্রয়োজন আছে সেন্স কমপ্লিট করার জন্য। যেমন বলছে সে যাচ্ছে, এরপরে কি আর কোনো প্রশ্ন আসছে? প্রশ্ন করতে পারছি আমরা? সে যাচ্ছে, সে কি যাচ্ছে? হ্যাঁ, কোথায় যাচ্ছে প্রশ্ন হতে পারে, কিন্তু কি বা কাকে দিয়ে কোনো কোশ্চেন করা যায় না। দেখো, কি যাচ্ছে, কাকে যাচ্ছে, এরকম কোনো কোশ্চেন হয় না। তাহলে এটাকে আমরা বলি ইনট্রানজিটিভ ভার্ব। এগুলো গ্রামাটিক্যালি আরো অনেক ভাবে ব্যাখ্যা করা যায়, কিন্তু আমি খুব শর্টকাটে তোমাদের বলছি বোঝানোর জন্য, সহজে যাতে বুঝতে পারো। আর ট্রানজিটিভ কখন হবে? যে ভার্বটাকে আমরা কি বা কাকে দিয়ে কোশ্চেন করতে পারবো, মানে ভার্বটা এলেই কোশ্চেন আসবে। যেমন আমি বললাম যে হি কিল্ড, সে মেরেছিল, সঙ্গে সঙ্গে প্রশ্ন আসবে যে কি মেরেছিল সে? সে কি সাপ মেরেছিল, ব্যাঙ মেরেছিল, কোনো মানুষ মেরেছিল, কি মেরেছিল সে? তাহলে এই যে কোশ্চেন চলে এলো ভার্বের সঙ্গে কি বা কাকে, তার মানে বোঝা যাচ্ছে যে এই ভার্বটা অ্যাকচুয়ালি ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ যার অবজেক্ট আছে সেটাই ট্রানজিটিভ। তো এখানে আমরা কি করব, প্রথমে যে সেন্টেন্সটা দেবে তার সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বার করে নিতে হবে। তাহলে এখানে দেখো আমি সব করেছি এসভিও, হি কলস মি, হি কলস মি, সে আমাকে ডাকছে। তাহলে এই যে সেন্টেন্সটা হি কলস মি, এর সাবজেক্ট হচ্ছে হি, ভার্ব কলস আর অবজেক্ট মি। এবার প্রশ্ন হচ্ছে বার করব কি করে সাবজেক্টটা? খুব সহজ নিয়ম, ভার্বটাকে আগে খুঁজতে হবে তোমাদের। ভার্ব যখনই খুঁজে পেয়ে যাবে, ভার্বের বাঁ দিকে সাবজেক্ট থাকে, ডান দিকে অবজেক্ট থাকে। কি বললাম? ভার্বের বাঁ দিকে সাবজেক্ট থাকে, ডান দিকে অবজেক্ট থাকে। এটা 90% ক্ষেত্রে হয়, এটাই জেনে রাখো এখন। বাঁ দিকে সাবজেক্ট, ডান দিকে অবজেক্ট। প্রশ্ন হচ্ছে ডান দিকে কতটা অবজেক্ট হবে? মানে ডান দিকে এখানে আমি দেখতে পাচ্ছি যে ভার্বটা হচ্ছে কলস, তাহলে কলস ভার্বের বাঁ দিকে একটাই ওয়ার্ড বসে আছে হি, তাহলে এটা সাবজেক্ট হয়ে গেল বাঁ দিকে যেটা আছে। ডান দিকেও একটাই ওয়ার্ড বসে আছে মি, তাহলে এটা কি অবজেক্ট হবে? হতেও পারে, নাও হতে পারে, কারণ একটু আগে বললাম আই এম গোয়িং, ওখানে কোনো অবজেক্ট ছিল না। বা আই এম গোয়িং হোম ধরো লেখা আছে, তাহলে হোমটা অবজেক্ট হবে না। তার কারণটা কি জেনে রাখো, এই যে অবজেক্ট যেটা ভার্বের ডান দিকে থাকবে সেটাকে মনে রাখবে নাউন, প্রোনাউন অথবা জিরান। এই তিনটে পার্টস অফ স্পিচ যদি হয় তবেই সেটা অবজেক্ট হবে। খুব সহজে তোমাদের বোঝাচ্ছি, অবজেক্টের ব্যাখ্যা অনেক কিছু ব্যাখ্যা করা যায় গ্রামাটিক্যালি, কিন্তু খুব সহজে বোঝার জন্য আমি এগুলো বলছি শর্টকাটে। যে অবজেক্ট কি, অবজেক্ট না অবজেক্ট নয় কোনো ওয়ার্ড, সেটা বুঝবো কি করে? ভার্বের ডান দিকে যে ওয়ার্ডটা আছে সেটা নাউন, প্রোনাউন অথবা জিরান যদি হয় তাহলে জেনে রাখো এটা অবশ্যই অবজেক্ট। তাহলে এখানে কলস ভার্বের ডান দিকে যে ওয়ার্ডটা আছে মি, মিটা কি? মিটা প্রোনাউন। তাহলে পড়ে যাচ্ছে আমাদের সূত্রে এটা একটা প্রোনাউন, তাহলে এটা অবজেক্ট হবে না? হবে না, অবশ্যই এটা অবজেক্ট হবে। এইবার যদি বলে যে আই স্যাং, ধরো এই সেন্টেন্স দিয়েছে আই স্যাং ইয়েস্টারডে, আই স্যাং ইয়েস্টারডে, আমি গতকাল গান গিয়েছিলাম। এইবার তোমাকে বললো যে এর ভয়েস চেঞ্জ করো এই সেন্টেন্সটা। এবার এই সেন্টেন্সটার ভয়েস চেঞ্জ করা যাবে না যাবে না, এটা তোমরা বলার ট্রাই করো, দেখো। তাহলে ভার্ব কি এখানে স্যাং, গান গিয়েছিল সে, ভি2, কিন্তু ভার্বের ডান দিকে একটা ওয়ার্ড আছে, বাঁ দিকে একটা ওয়ার্ড আছে ঠিকই, বাঁ দিকে একটা সাবজেক্ট, ডান দিকে একটা অবজেক্ট না অবজেক্ট নয়। তাহলে কিভাবে বুঝবে বলেছি? একদম সহজ নিয়ম যেটা, নাউন, প্রোনাউন বা জিরান, এই তিনটের মধ্যে কোনো একটা পার্টস অফ স্পিচ পড়ছে কি? ইয়েস্টারডে ওয়ার্ডটা। ইয়েস্টারডে ওয়ার্ডটা কি? কোন পার্টস অফ স্পিচ? অ্যাডভার্ব। অ্যাডভার্ব কোনগুলো? যারা টাইম বলতে পারে, প্লেস বোঝাতে পারে, ম্যানার বোঝাতে পারে, কজ, রিজন, এই সব বোঝায়। তাহলে এখানে কি বোঝাচ্ছে? একটা টাইম বোঝাচ্ছে, তাহলে এটা অ্যাডভার্ব অফ টাইম, টাইম অ্যাডভার্ব এটা। তাহলে এটা অ্যাডভার্ব, তাহলে এটা কি অবজেক্ট হবে না? কারণ অ্যাডভার্ব কখনো অবজেক্ট হয় না। অবজেক্ট হতে পারে নাউন, প্রোনাউন অথবা জিরান। জিরান মানে V1 প্লাস আইএনজি, যেমন স্মোকিং,
সুইমিং এগুলো হচ্ছে জিরার্ড এই ওয়ার্ড। তা এখানে ক্লিয়ার হয়ে গেছে যে এই সেন্টেন্সটার ভয়েস চেঞ্জ হবেই না, তার কারণ এখানে অবজেক্ট নেই, এটা অবজেক্ট নয়। তাহলে যদি অবজেক্ট না হয় তার একটা নামও আছে গ্রামারে, সেটাকে কমপ্লিমেন্ট বলে। এগুলো আমরা পরে আলোচনা করব। এই নিয়ে অনেক কনফিউশন আছে স্টুডেন্টদের যে কমপ্লিমেন্ট কোনটা অবজেক্ট কোনটা, এগুলো খুব শর্টকাট আমি বলে দেবো, আমাদের কোনো চিন্তা নেই। তো আগে দেখে নাও এখানে যে হি কলস মি, এই যে সেন্টেন্সটা আছে, এইবার এর ভয়েস চেঞ্জ আমরা কিভাবে করব, কোথা থেকে শুরু করব ভয়েস চেঞ্জ। তাহলে একটা ছক মনে রাখবে যে সব সময় ভয়েস চেঞ্জ শেষ থেকে শুরু করি, শেষ দিক থেকে ভয়েস চেঞ্জ করব। অবজেক্টের জন্য দুটো ঘর থাকবে, ভালো করে মনে করো, এটা লিখে নাও তোমরা। অবজেক্টের দুটো ঘর বানিয়ে নেব। ভার্বের যটা ওয়ার্ড আছে তার থেকে একটা ঘর বেশি বানাবো। অর্থাৎ এখানে কটা ওয়ার্ড আছে, কলস একটাই ওয়ার্ড, তাহলে ভার্বে কটা ঘর হবে, দুটো ঘর। তাহলে ভার্বের জন্য আমরা দুটো ঘর করেছি, অবজেক্টের জন্য সব সময় দুটো ঘরই হবে, 1 2, সব সময় দুটো ঘরই হবে অবজেক্টের জায়গায়। ভার্বের জায়গায় দুটো ঘর হতে পারে, 3টে ঘর হতে পারে, 4টে ঘর হতে পারে। যটা ওয়ার্ড থাকবে ভার্বে তার থেকে একটা ঘর বেশি করব। এখানে একটাই ওয়ার্ড আছে ভার্বে কলস, তাহলে দুটো ঘর করেছি। যদি এখানে থাকতো ইজ কলিং, তাহলে দুটো ওয়ার্ড, তাহলে ঘর কটা করতাম, 3টে, একটা করে বেশি করব। আর সাবজেক্টের জন্য একটা ঘর। তাহলে এই যে ঘরগুলো আমরা করে ফেললাম, মানে কি বোঝাতে চাইছি আমি এখানে, যে ভয়েস চেঞ্জটা হবে, যে অ্যানসারটা হবে প্যাসিভে, তাতে ওয়ার্ড কটা থাকবে, 1 2 3 4 5, 5টা ওয়ার্ড থাকবে। এখানে ওয়ার্ড কটা আছে, 1 2 3। অর্থাৎ অ্যাক্টিভে ভয়েসে 3টে ওয়ার্ড আছে, প্যাসিভে গিয়ে আমাদের 5খানা ওয়ার্ড হয়ে যাবে এই ছক অনুযায়ী। এবার অ্যানসার করব কোথা থেকে, শেষ থেকে। প্রথমে কি করব আমরা, দেখো এখানে আমি দুটো অ্যারো করেছি, এটাকে ডেঞ্জার রুল বলে। তোমরা দেখো যে ইলেকট্রিক বোর্ডে এই সাইনটা দেয়া থাকে, ডেঞ্জারের সাইন এটা। তাহলে এইরকম আমরা দুটো তীর চিহ্ন করেছি। অর্থাৎ যেটা সাবজেক্টের ঘরে বসে আছে যে ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটা অবজেক্টের ঘরে চলে যাবে। এখানে একটু বোঝার বিষয় রয়েছে, একটু কনফিউশন থাকে স্টুডেন্টদের। বলে যে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, না, এটা ভুল ধারণা। সাবজেক্টটা অবজেক্ট হয়ে যায় না কোনোদিন। সাবজেক্ট সবসময় সাবজেক্টই থাকে, সেটা প্যাসিভই হোক সেটা অ্যাক্টিভই হোক। সাবজেক্ট অবজেক্টের স্থানে চলে যাবে, আর যেটা অবজেক্ট আছে সেটা সাবজেক্টের জায়গায় চলে আসবে। অর্থাৎ জায়গা বদলাচ্ছে, সাবজেক্ট সাবজেক্টই থাকছে সবসময়। তাহলে এই যে হি হলো, এই হি যে ওয়ার্ডটা একটা শেষে চলে যাবে। আমি এখন হি লিখে রাখছি এটাকে, এটা কিন্তু হি হবে না, এটা চেঞ্জ হয়ে যাবে, হি থেকে অন্য কিছু হবে, সেটা পরের বিষয়। আগে আমরা দেখি এখানে হি লিখে স্টপ দিয়ে দিলাম। এরপরে ডান দিক থেকে অ্যানসার করব। তাহলে কি দাঁড়ালো, হি চলে গেল। এরপরে এই যে ঘরটা, এটাকে গ্রামারে এর নাম হচ্ছে এজেন্ট, এজেন্ট হাউস এটা। তাহলে এই যে এজেন্ট হাউস, এখানে কোন এজেন্ট বসবে, এজেন্ট পাল্টে পাল্টে যায়, সেম এজেন্ট সবসময় একই বাড়িতে আসে না। তাহলে এজেন্ট যেহেতু পাল্টায়, তাহলে এখানেও অনেক ধরনের এজেন্ট বসতে পারে। এজেন্ট কি, এজেন্ট হচ্ছে প্রিপোজিশন, ভালো করে মনে রাখো। এজেন্ট কি, এজেন্ট প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশন হিসেবে এখানে বেশিরভাগ ক্ষেত্রে বাই বসে, বেশিরভাগ ক্ষেত্রে। এইবার তোমরা লিখে নাও খাতায়, যদি কোনো পারসন থাকে অবজেক্টের ঘরে, যদি পারসন থাকে, এখানে হি একটা পারসন, ব্যক্তি বোঝাচ্ছে, তাহলে ব্যক্তিবাচক যদি হয় অথবা প্রাণীবাচক যদি হয়, তাহলে পারসন হতে পারে অথবা অ্যানিম্যাল হতে পারে। যদি এরকম কিছু হয় তাহলে বাই বসে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে বাই বসবে। কখন বসবে, যদি পারসন অথবা অ্যানিম্যাল দেয়া থাকে কোনো নাম, তাহলে এখানে বেশিরভাগ ক্ষেত্রেই বাই বসে। কিন্তু সব সময় বাই বসবে না, কখনো কখনো বাই বসে না, যখন যে ভার্বটা আছে এর আগে সে যদি কোনো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নেয় সেই ভার্বটা, অর্থাৎ এমন একটা ভার্ব বসে আছে যে সব সময় একটা ফিক্সড প্রিপোজিশন তার ডান দিকে নাই, অন্য কোনো প্রিপোজিশন নাই না, সেই ক্ষেত্রে বাই বসবে না। সে যে প্রিপোজিশনটা নেয় সেটাই বসে যাবে। সেটা তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের চ্যাপ্টারে পড়েছো অলরেডি। তো নেক্সট আমরা চলে আসি, এরপরে কি করব আমরা। তাহলে অবজেক্টের দুটো ঘর আমরা করে ফেললাম। এরপরে ভার্বের দুটো ঘর করেছি, কারণ একটা ওয়ার্ড আছে দুটো ঘর হয়েছে, সেই জন্য একটা বেশি হবে। সরি। তো এখানে নেক্সট স্টেপ, এরপরে 3 নম্বর ঘর। এখানে মনে রাখবে সব সময় কোনো চেঞ্জ হবে না এই রুলটা, সব সময় এখানে V3 বসবে। অর্থাৎ আমি এটাকে বলি থার্ড ক্লাস ভার্ব। তো এখানে সব সময় প্যাসিভে থার্ড ক্লাস ভার্ব বসে, অর্থাৎ V3 ছাড়া কখনো প্যাসিভ হয় না, এটা মাথায় রাখবে। তো এখানে কার V3 হবে, এবার এখানে তো একটাই ভার্ব আছে, তাহলে এর V3 হবে। কিন্তু যদি দুটো ভার্ব থাকে
যদি তিনটে ভার্ব থাকে তখন কার V3টা হবে? মেন ভার্বটার। মেন ভার্ব কাকে বলে আগেই বলে দিয়েছি, যেটা হেল্পিং ভার্ব নয়। হেল্পিং ভার্ব কোনগুলো সেগুলো তোমাদের বলে দিয়েছি আমি সব। তাহলে মেন ভার্বটার V3 ফর্ম হবে, অর্থাৎ এখানে মেন ভার্ব কোনটা? কলস। তাহলে কলের V3 কি? কল, কল্ড, কল্ড, অর্থাৎ ইডি যোগ হয়ে যায়। তাহলে এখানে কল্ড বসে গেল, সরি, এখানে কল্ড বসে গেল। এরপরে চলে এসো নেক্সট। এই যে ঘরটা রইলো, এই ঘরটাই হচ্ছে টেন্সের ঘর। অর্থাৎ এই যে ছকটা করেছি, এই ছকটা এইখানে কাজে লাগবে। এই ঘরটায় কি বসবে সেটা জানার জন্যই তোমাদের টেন্স শিখতে হবে ভালো করে। এটার আগে আমরা চলে আসি এবার এই 1 নম্বর ঘর, যেটা সাবজেক্ট। এই সাবজেক্টের ঘরে বসবে কে? যেটা অবজেক্টের ঘরে বসে আছে। অবজেক্টের ঘরে বসে কে আছে? মি। তাহলে এখানে চলে এলো মি, যদিও এটা মি হবে না, অন্য কিছু হবে, কিন্তু আমি আপাতত মি বসাচ্ছি না। তাহলে দেখো, টেন্স যদি নাও জানো তোমরা, অর্থাৎ এই ঘরটা যদি না জানো, তাহলে 5টা যে ঘর আছে তার মধ্যে 4টে ইজিলি তোমরা করে ফেলতে পারবে। কোনো কিছু না দেখে না জেনেই 4টে ইজিলি করে ফেলতে পারবে, কিন্তু একটা স্থান শুধু বাকি থেকে যাচ্ছে, সেটার জন্যই এত টেন্স শিখতে হয়। কিন্তু আমি আলাদা করে টেন্স শিখতে বলবো না, জাস্ট এই ছকটা মুখস্থ করতে বলবো তোমাদের। কি ছক? V1 সমান am is are, V2 was were, V3 been, V4 being আর মডাল V1 be, ব্যাস। তাহলে am is are, was were, been, being, be, এটা মুখস্থ করো। তাহলে এখানে কোনটা বসবে এগুলোর মধ্যে? কোন ওয়ার্ডটা বসবে এখানে সেটা বলে দেবে কে? সেটা বলে দেবে এই ভার্বটা। মেন ভার্বটা যে ফর্মে আছে সেই ফর্মের ডান দিকে কোনটা লেখা আছে দেখবো আমরা। তাহলে মেন ভার্ব এখানে কি লেখা আছে? কলস। তাহলে কলসটা কি গো? V1 V2 V3 V4 V5 কোনটা? কলস। S বাই S আছে, আগেই বলে দিয়েছি S বাই S মানে V5। তাহলে কলসটা V5 এ আছে। তাহলে V5 এর ডান দিকে কি লেখা আছে দেখো তো? am is are লেখা আছে। অর্থাৎ এই জায়গাতে হয় am বসবে, না হয় is বসবে, না হয় are বসবে। এবার কোনটা বসবে বুঝবো কি করে? বাঁ দিকে কে আছে দেখবো। বাঁ দিকে কে বসে আছে দেখবো। তাহলে বাঁ দিকে কে বসে আছে? মি। এবার মি এর সঙ্গে কি হয়? এবার অ্যাকচুয়ালি তো এটা মি নয়, আগেই বলে দিয়েছি। তাহলে এখানে আর একটা জিনিস আমাদের জানতে হবে যে প্রোনাউনের মেইনলি 3টে করে কেস হয়। কেস 5 প্রকারের হয়, কিন্তু আমরা 3টে করে এখানে জানবো। এইগুলোর অ্যানসার করার জন্য আমাদের 2 প্রকার জানাই যথেষ্ট। যদি একটা হচ্ছে সাবজেক্টিভ কেস, একটা অবজেক্টিভ কেস। অর্থাৎ একটা প্রোনাউন যখন সাবজেক্টের ঘরে বসে তার একটা রূপ আছে, যখন সেই একই প্রোনাউন অবজেক্টের ঘরে চলে যাবে সেটা অন্য রকমের দেখতে হয়ে যায়। যেমন একটা প্রোনাউন হচ্ছে আই, আমি। এবার এই আই যদি সাবজেক্টের ঘরে বসে থাকে, এটা আই হয়েই বসে থাকে, আই হয়। যদি এটা অবজেক্টের ঘরে চলে যায়, এটা মি হয়ে যায়। একইভাবে হি সাবজেক্টের ঘরে থাকলে হি হবে, অবজেক্টের ঘরে চলে গেলে হিম হয়ে যাবে। সাবজেক্টের ঘরে থাকলে সি হবে, অবজেক্টের ঘরে চলে গেলে হার হবে। সাবজেক্টের ঘরে দে হবে, অবজেক্টের ঘরে দেম হবে। সাবজেক্টের ঘরে ইট হবে, অবজেক্টের ঘরেও ইটই হবে। তো এখানে কি আছে? মি। তার মানে অ্যাকচুয়ালি ঘরটা কার? সাবজেক্টের ঘর। তাহলে সাবজেক্টের ঘরে তো মি বসে থাকতে পারে না, অবজেক্টের ঘরে মি বসে। তো সাবজেক্টের ঘরে কে বসে? আই। তাহলে এখানে কি বসাবো আমরা? আই। তাহলে আই এর সঙ্গে কোনটা বসবে? am is না আর? আই এর সঙ্গে অবশ্যই am বসবে। হয়ে গেছে অ্যানসার আমাদের। ভয়েস চেঞ্জ কমপ্লিট। তাহলে কি দাঁড়ালো এর ভয়েস চেঞ্জ? হি কলস মি, আই am called by। আচ্ছা, এখানে হিটা অবজেক্টের ঘরে বসতে পারে না, তাহলে কি হবে? হিম হয়ে যাবে এটা, কারণ এটা অবজেক্টের ঘর আর হি হচ্ছে সাবজেক্টের ঘরে বসে। তাহলে হিম হয়ে গেল, আই am called by him। দেখো কত সহজ অ্যানসার করা। প্রথমে আমি শেখালাম বলে এত বেশি, এত অনেক কিছু মনে হচ্ছে আছে। এর মধ্যে মুখস্থ করার মতো জায়গা একটা শুধু আছে, একটা ঘর, এটা এই ছকটা শুধু আছে মুখস্থ করার। তাহলে আমরা এইবার মুছে ফেলছি। এবার ডাইরেক্ট আমরা সেন্টেন্স নেব আর অ্যানসার করার চেষ্টা করব। তোমরা নিজেরা ট্রাই করো, খাতা পেন খুলে দেখো ভয়েস চেঞ্জ করতে পারছো না পারছো না। তার আগে অ্যানসারে যাওয়ার আগে আর 2-4টে কথা এখানে বলে দিই আমি। সেটা হচ্ছে অবজেক্ট সম্পর্কে। অবজেক্ট সম্পর্কে বলে দিয়ে কি অবজেক্ট কোনটা হবে কি করে বুঝবো, অবজেক্ট কতটা হবে কি করে বুঝবো। যেমন আমি একটা সেন্টেন্স লিখেছি ফ্রেন্ডস, আমি একটা সেন্টেন্স এখানে লিখেছি, দেখো আই মাস্ট গিভ অল টু দিস গড। এর ভয়েস চেঞ্জ করতে দিয়েছি সেন্টেন্সটা। তাহলে প্রথম কাজ ভার্ব খোঁজা। ভার্ব কোনটা এখানে? এখানে ভার্ব হচ্ছে দেখো
মাস্ট গিভ, এই পুরোটা ভার্ব। তাহলে ভার্বের কটা ওয়ার্ড আছে? দুটো, মাস্ট আর গিভ। এই দুটো ভার্বের মধ্যে মেন ভার্ব কোনটা? যেটা হেল্পিং ভার্ব নয়। হেল্পিং ভার্ব কি কি হতে পারে তার লিস্ট বলে দিয়েছি আমি তোমাদের। সেই লিস্টের মধ্যে মাস্ট হচ্ছে কি? মোডাল। তাহলে মোডাল ভার্ব একটা, এটাও হেল্পিং ভার্ব। তাহলে এটা তাহলে নিশ্চয়ই হেল্পিং ভার্ব হলো, তাহলে এইটা মেন ভার্ব। তাহলে মেন ভার্ব হচ্ছে গিভ। এরপরে আমি কি বলেছি তোমাদের, যে ভার্ব যখন খুঁজে পেয়ে গেছো, ভার্বের বাঁ দিকে সাবজেক্ট, ডান দিকে অবজেক্ট। তাহলে বাঁ দিকে কি আছে? সাবজেক্ট পেয়ে গেছি, একটাই ওয়ার্ড আছে। প্রবলেম এবার কোথায় আসবে তোমাদের? তোমরা বলবে এখানে দাদা চারটে ওয়ার্ড আছে, অল টু দিস গড, এখানে অবজেক্ট কোনটা, কি করে বুঝবো? তাহলে আমি নিয়ম কি বলেছি তোমাদের মনে করো। অবজেক্ট কে কে হতে পারে? অবজেক্ট হতে পারে নাউন, অবজেক্ট হতে পারে প্রোনাউন, আর অবজেক্ট হতে পারে জিরান। তাহলে এখানে জিরান্ডের কোনো গল্প নেই, কিন্তু নাউন আর প্রোনাউনের গল্প আছে। ভার্বের একদম ডান দিকে যে ওয়ার্ডটা বসে আছে অল, এটা একটা প্রোনাউন। এটা ছাড়াও দেখতে পাচ্ছ তোমরা এখানে গড, এই যে ওয়ার্ডটা আছে এটা একটা নাউন। তাহলে এবার কনফিউশন, যেখানে প্রোনাউনও আছে এখানে নাউনও আছে, তাহলে অবজেক্ট কোনটা হবে? তাহলে ভালো করে মনে রাখো এখানে নিয়মটা কি। প্রেপোজিশনের আগে পর্যন্ত মুখস্থ করে নাও। অবজেক্ট কতটা হয়? প্রেপোজিশনের আগে পর্যন্ত অবজেক্ট হবে। আবার বলে দিচ্ছি, এগুলো কোনো ফিক্সড রুল নয় যে 100% এগুলো কাজে লাগবে। এগুলো 90% অ্যাপ্লিকেবল হয়, কিন্তু আপাতত এটাই জেনে রাখো, এটাই সঠিক। 90% ক্ষেত্রে এটাই মিলে যাবে। প্রেপোজিশনের আগে পর্যন্ত অবজেক্ট হয়। তাহলে আমরা দেখব যে ভার্বের ডান দিকে যে ওয়ার্ডটা আছে সেটা যদি নাউন বা প্রোনাউন হয়ে যায়, সেখান থেকেই অবজেক্ট স্টার্ট হয়ে গেল, সেখান থেকেই অবজেক্ট স্টার্ট হয়ে গেল। এবার চলবে কতটা? প্রিপোজিশনের আগে পর্যন্ত। তাহলে প্রিপোজিশন কি? টু, এর আগে পর্যন্তই চলবে, অর্থাৎ একটাই ওয়ার্ড আছে খালি অল, এরপরেই প্রিপোজিশন পড়ে গেছে টু। তাহলে এগুলোকে অবজেক্ট হিসেবে নেওয়া যাবে না, এটাই নিয়ম। ভালো করে বুঝে নাও আবার কি বললাম। অবজেক্ট কিভাবে চিনবো? ভার্বের ডান দিকে যেখান থেকে নাউন, প্রোনাউন বা জিরান শুরু হচ্ছে, সেখান থেকে প্রিপোজিশনের আগে পর্যন্ত অবজেক্ট। তাহলে ভার্ব হচ্ছে মেন ভার্ব গিভ, তার ডান দিকে যেখান থেকে নাউন শুরু হচ্ছে, নাউন বা প্রোনাউন, তাহলে প্রথম থেকেই শুরু হয়ে গেছে, কারণ এই ওয়ার্ডটাই হচ্ছে প্রোনাউন। তাহলে এখান থেকেই অবজেক্ট শুরু হয়ে গেছে, চলবে কতটা? প্রিপোজিশনের আগে পর্যন্ত। তাহলে প্রিপোজিশন কি আছে? টু, তাহলে এর আগে পর্যন্তই অবজেক্ট। অর্থাৎ এই সেন্টেন্সটায় অবজেক্ট হচ্ছে অল টু দিস গড, এটা অবজেক্ট নয়, এটা কমপ্লিমেন্ট। এটা গেল এক নম্বর। দু নম্বর, এইবার সেকেন্ড সেন্টেন্স যদি আমরা দেখি ফ্রেন্ডস, এই সেন্টেন্স দেখো, সি ইজ স্টেয়ারিং অ্যাট দ্য পিকচার। এই সেন্টেন্সে তোমরা আমাকে বলো সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা। তাহলে নিয়ম অনুযায়ী এটা হচ্ছে ভার্ব ইজ স্টেয়ারিং। মেন ভার্ব কোনটা? যেটা হেল্পিং ভার্ব নয়। হেল্পিং ভার্বের লিস্টে ইজ ছিল, তাহলে এটাও একটা হেল্পিং ভার্ব। তাহলে এইটা মেন ভার্ব। কোন ফর্মে আছে? আইএনজি, অর্থাৎ V4, আগেই বলে দিয়েছি আইএনজি মানে V4, আর এটা V1। তাহলে ভার্ব পেয়ে গেছি আমরা। ভার্বের বাঁ দিকে সাবজেক্ট থাকে, তাহলে ভার্বের বাঁ দিকে একটাই ওয়ার্ড আছে, এটাই সাবজেক্ট। অবজেক্ট কোনটা হবে দেখবো। কি বলেছি? অবজেক্ট কোনটা হয়? অবজেক্ট হচ্ছে ভার্বের ডান দিকে যেখান থেকে নাউন বা প্রোনাউন শুরু হচ্ছে। তাহলে এখানে দেখো নাউন বা প্রোনাউন কোথা থেকে শুরু হচ্ছে? পিকচার, এই ওয়ার্ডটা হচ্ছে একটা নাউন। তাহলে অ্যাট, এই যে ওয়ার্ডটা, এটা নিশ্চয়ই অবজেক্ট নয়। এবার প্রশ্ন হচ্ছে দাটা অবজেক্ট হবে না হবে না? এটাকে বলে লিটল অ্যাডজেক্টিভ। এ সব সময় নাউনের বাঁ দিকেই থাকে, অর্থাৎ নাউন যখন আসবে একে নিয়েই আসবে একসাথে, অর্থাৎ একেও আমরা নাউনের ভিতরেই কাউন্ট করে নিই। অর্থাৎ নাউন হচ্ছে আমাদের দা পিকচার, এতটা নাউন, এরপরে তো আর কিছু নেই, আর কোনো কোশ্চেন নেই। তাহলে এখান থেকে কি বুঝে নিলাম আমরা? যে এই যে প্রিপোজিশনটা বসে আছে, এ কিন্তু অবজেক্ট নয়, অবজেক্ট দা থেকে শুরু হচ্ছে অবজেক্ট।
তাহলে এই স্টিয়ারিং তাহলে এই যে প্রিপোজিশনটা এলো এটা কি? এই প্রিপোজিশনটা হচ্ছে অ্যাকচুয়ালি এই ভার্বের সঙ্গে আসছে, অর্থাৎ স্টিয়ারিং এই যে ভার্বটা স্টিয়ার এ সবসময় এক প্রিপোজিশনটাকে নেয়। ওই জন্য এই যে অবজেক্টটা, এই অবজেক্টটাকে আমরা ভার্বাল অবজেক্ট বলি না, তাহলে এই অবজেক্টটা ভার্বের নয়, এই অবজেক্টটা প্রিপোজিশনের, যার ডান দিকে থাকবে তারই অবজেক্ট হবে। এখানে দেখো যে অবজেক্টটা ছিল অল, এটা কার অবজেক্ট বলো তো? এই ভার্বটার ডান দিকে আছে, তাহলে এটা ভার্বের অবজেক্ট, অর্থাৎ এই অবজেক্টের নাম ভার্বাল অবজেক্ট। যখন আমরা অবজেক্ট নিয়ে শুধু আলোচনা করব একটা ভিডিওতে, সেখানে এগুলো ডিটেইলস আলোচনা হবে, কিন্তু এই অবজেক্টটা হচ্ছে এই প্রিপোজিশনের অবজেক্ট, সেইজন্য এটাকে বলে প্রিপোজিশনাল অবজেক্ট। তাহলে আমরা এখানে অবজেক্ট কিভাবে আমরা পাই, কোনখান থেকে কতটা অবজেক্ট হয়, সেটা আশা করছি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কাছে। এইবার অবজেক্ট খুঁজে পেতে আর প্রবলেম হবে না, তোমাদের অবজেক্ট ইজিলি তোমরা খুঁজে পাবে। চলো এবার এই দুটো সেন্টেন্সের আমরা ভয়েস চেঞ্জ করব। ফ্রেন্ডস, তোমরা প্রথমে নিজেরা ট্রাই করো এই সেন্টেন্সটার ভয়েস চেঞ্জ করতে। আই মাস্ট গিভ অল টু দিস গড, যেভাবে নিয়ম বলে দিয়েছি সেইভাবে আগে করো, আগে ছক করেই করো যেরকম আমি বলেছি, তারপরে যখন প্র্যাকটিস বেশি হয়ে যাবে তখন আর ছকটার প্রয়োজন হবে না। তাহলে প্রথমে তোমরা কি করবে, প্রথমে ভার্ব বার করে নেবে। তাহলে ভার্ব কোনটা? মাস্ট গিভ। কটা ওয়ার্ড? দুটো ওয়ার্ড। তাহলে ঘর কটা হবে? একটা ঘর বেশি হয় বলেছি, তাহলে দুটো ওয়ার্ড আছে, তাহলে তিনটে ঘর হবে। তাহলে এখানে তিনটে ঘর হয়ে গেল। অবজেক্ট কোনটা? অল। তাহলে অবজেক্টের কটা ঘর হয়? দুটো ঘর হয়। বাকি যেটা রয়ে গেল এটা পরে আলোচনা করছি আমরা, এটা আরতি বাড়তি শব্দ ধরে নাও। এটা তাহলে এর আছে সাবজেক্ট, সাবজেক্টের একটা ঘর। তাহলে অ্যানসার আমাদের কিভাবে হবে? তাহলে করো, ক্রস লাগাও। তাহলে দেখো অল ছিল এখানে, তাহলে অল চলে এলো এদিকে সাবজেক্টের ঘরে, অল। তাহলে এবার আমরা কি বলেছি? শেষ থেকে অ্যানসার করব। তাহলে এখানে কি আছে? আই। তাহলে আই অবজেক্টের ঘরে গেলে কি হয়? মি হয়ে যায়। যেহেতু এটা একটা পারসন, তাহলে এজেন্ট হিসেবে বাই বসবে। নেক্সট কি আছে বলেছি, এই ঘরে কি হয় সবসময়? থার্ড ক্লাস ভার্ব। তাহলে গিভ এর থার্ড ফর্ম কি? গিভেন। তাহলে এখানে গিভেন হয়ে গেল। এইবার মনে রাখবে যে হেল্পিং ভার্বটা আছে সেটাকে কাম ধরে নামিয়ে দেব আমরা। কোন ঘরটাতে? যে ঘরে আছে সেটা সেই ঘরেই নেমে যাবে, অর্থাৎ সাবজেক্টের পরের ঘরেই বসে যাবে সেটা। যে হেল্পিং ভার্ব আছে সেই হেল্পিং ভার্বটা নেমে যাবে এখানে। এবার এখানে যদি ইজ থাকতো বা আর থাকতো সেটাই নেমে যেত। এবার এখানে একটু বোঝার বিষয় আছে যে ইজ আছে মানে তোমাদের ভেবে নিতে হবে, যেটা তিন ভাই বলেছিলাম না, যে ইজ এন্ড আর, অর্থাৎ তিনটেই আছে ভেবে নিতে হবে। এবার তিনটের মধ্যে কোনো না কোনো একটা হবে, সেটা কি হবে কে বলে দেবে? বাঁ দিকে যে বসে আছে, বাঁ দিকে যেটা আছে সেই অনুযায়ী ইজ আমার বসবে। বেশ, তাহলে এখানে ইজ আমার নেই, এখানে মাস্ট আছে, তাহলে মাস্টই বসে যাবে। এইবার সেই পড়ে থাকছে দেখো একটা ঘর, সবসময় একটা ঘরই পড়ে থাকবে অ্যান্সার করার জন্য, যেটার জন্য আমাদের এই ছকটা মুখস্থ করতে হবে। তাহলে কি বসবে কে বলে দেবে? মেন ভার্ব বলে দেবে। মেন ভার্ব কোন ফর্মে বসে আছে? V1। তার আগে কি বসে আছে? এল, মানে মোডাল ভার্ব বসে আছে, অর্থাৎ মোডাল প্লাস V1। তাহলে কোনটা ছিল একদম শেষেরটা? বি। তাহলে এখানে কি বসিয়ে দেবো আমরা? বি। ব্যাস, কমপ্লিট অ্যান্সার আমাদের। তাহলে কি অ্যান্সার হয়ে গেল? অল মাস্ট বি গিভেন বাই মি। তাহলে নিয়ম অনুযায়ী আমরা কমপ্লিট করলাম। এইবার যে বাড়তি অংশটা ছিল টু দিস গড, এই অংশটা কোথায় বসাবো? তাহলে এখানে আবার তোমরা ভালো করে মনে রাখো নিয়মটা, যে যখন আমরা বাই বসাই তার ডান দিকে সাবজেক্ট ছাড়া আর কিছু বসাই না, সবসময় বাইয়ের বাঁ দিকে বসবে। তার মানে এরকম মনে রাখবে যে টাটা বাই বাই যখন আমরা করে দিই আর তাকে ডাকি না আমরা, তাহলে বাই বাই যখন হয়ে গেছে, বাই যখন বসে গেছে, তখন আর ডান দিকে বসাবো না। এই আরতি বাড়তি শব্দকে সবসময় আমরা বাঁ দিকে বসাবো, এর অর্থাৎ বাইয়ের বাঁ দিকে বসবে। এইগুলো কি লেখা আছে? টু দিস গড। তাহলে অ্যানসার কি দাঁড়ালো? অল মাস্ট বি গিভেন টু দিস গড বাই মি। বাস, কমপ্লিট অ্যানসার। এইভাবে আমরা করি অ্যানসার। আর একটা আমরা করে নিই, যেটা নেক্সট एग्जांपल দিয়েছিলাম সেটাও আমরা এখানে দেখে নিই। फ्रेंड्स, এটা তোমরা নিজেরা ট্রাই করো। সি ইজ স্টেয়ারিং অ্যাট দ্য পিকচার, যেরকম নিয়ম বললাম সেইভাবেই করো। যদি বলো ছক করব না, ছক ছাড়াই অ্যানসার করব, চলো ছক ছাড়া অ্যানসার করা যাক। শেষ থেকে অ্যানসার করি। তাহলে কি আছে এখানে? সি। তাহলে সি এখানে কি হয়ে যাবে? হার। স্টপ দিয়ে দাও। এরপরে এসো বাই, কারণ এটা পারসন, তাহলে বাই হবে। এরপরে কি বসবে?
এরপরে কি বসে বলেছি, থার্ড ফর্ম বসে কার, মেন ভার্বের। তাহলে মেন ভার্ব এখানে কি আছে, স্টেয়ারিং, অর্থাৎ স্টেয়ার আছে। তাহলে স্টেয়ারের ভিতরে কি, স্টেয়ার্ড, STARED, স্টেয়ার্ড। এইবার স্টেয়ার্ড হলো, তার আগে কি বসবে, যেটা আছে সেটাকে কান ধরে নামিয়ে দিতে বলেছি, তাহলে এটাকে কান ধরে নামিয়ে দিলাম। এইবার তোমরা বলবে কি বলেছিলাম, যে ইজ আছে মানে আমাদের জানতে হবে ইজ, এম, আর তিনটেই আছে। তাহলে কোনটা নামবে এখানে সেটা কে বলে দেবে, বাঁদিকে যেটা বসে আছে সাবজেক্টের ঘরে, বাঁদিকে কে বসে আছে, দা পিকচার, এটাই তো সাবজেক্ট। তাহলে দা পিকচার বসে আছে, তাহলে দা পিকচারের সঙ্গে ইজ, এম না আর কোনটা হয়, ইজ হয়, সেই জন্য ইজই বসবে এখানে। তাহলে একটা ঘর বাকি রয়ে গেল আবার, দেখছো। তাহলে এই ঘরে কি বসবে, তাহলে এখানে যে আছে সে বলে দেবে কি বসবে। তাহলে এখানে কি আছে, আইএনজি অর্থাৎ V4 আছে। তাহলে V4 এর জন্য কি ছিল ছকেতে আমাদের, মনে করো, অ্যামিজার, ওয়াজ, ওয়্যার, তারপরে কি ছিল, বিন, তারপরে বিং, অর্থাৎ V4 এ বিং ছিল। তাহলে বিং বসে যাবে এখানে। এবার দেখো একটা প্রিপজিশন বাদ গেছে, এই প্রিপজিশনটা কোথায় ছিল, ভার্বের ডান দিকে ছিল, বসিয়ে দাও ভার্বের ডান দিকে, ব্যাস অ্যানসার হয়ে গেছে আমাদের। এইবার এইখানে তোমাদের দেখে মনে হবে এক বাই পরপর দুটো প্রিপজিশন কি করে বসে আছে, এটা সঠিক, হ্যাঁ গ্রামাটিক্যালি এটা সঠিক, দেখে মনে হচ্ছে এটা ভুল, কিন্তু যদি একটাকে বাদ দিয়ে দাও তুমি তাহলে ভুল হয়ে যাবে অ্যানসারটা, অ্যাড বাদ দিলে হবে না। এবার এখানে বুঝে নাও, এই অ্যাড প্রিপজিশনটা স্টিয়ারের সঙ্গে বসে আছে ভার্বের সঙ্গে, আর বাই প্রিপজিশনটা হার এই প্রোনাউনটার সাথে বসে আছে, অর্থাৎ এটা এজেন্ট আর এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, দুটোর ফাংশন আলাদা, পরপর বসতেই পারে, কোনো প্রবলেম নেই এখানে। তাহলে অ্যানসার হচ্ছে দা পিকচার ইজ বিং স্টেয়ার্ড অ্যাট বাই হার। ক্লিয়ার হয়ে গেছে অ্যানসার। আর একটা আমরা সেন্টেন্স দেখব, তারপরে আমরা শেষ করব ভিডিও। আবার এর পরের দিনে আমরা ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব, অনেক কিছু আলোচনা আছে এখন। এইবার আমরা দেখি যে WBP কনস্টেবলে প্রিভিয়াস ইয়ারে এসেছে এরকম একটা ভয়েস চেঞ্জ আমরা দেখি। এটা WBP তে কনস্টেবলে দিয়েছিল, এটা এই কোশ্চেনটা, দার্জিলিং গ্রোজ টি এর ভয়েস চেঞ্জ এসেছে। কিভাবে করবে, তাহলে এই নিয়ম অনুযায়ী করো, এই নিয়ম অনুযায়ী করো আগে। তাহলে দেখো প্রথমে কি দেখতে বলেছিলাম, প্রথমে ভার্ব দেখতে বলেছিলাম, গ্রোজ অর্থাৎ V5, S বাই S আছে, তাহলে V5 বসে আছে। নেক্সট এখানে কি আছে, টি, তাহলে নিয়ে চলে এসো প্রথমে টি বসে গেল, টি বসে গেল, এটাকে শেষে নিয়ে এসো দার্জিলিং, দার্জিলিং শেষে বসে গেল। এবার দার্জিলিং এর আগে কি বসবে, বাই বসবে না বসবে না, নিয়ম কি বলেছিলাম মনে করো, দার্জিলিং, দার্জিলিং কি কোনো ব্যক্তি, দার্জিলিং কি কোনো প্রাণী না, দার্জিলিং কি, দার্জিলিং একটা স্থান, তাহলে স্থানের আগে বাই বসে না, স্থানের আগে ইন বসে প্রিপজিশন হিসেবে, তাহলে আমরা এখানে ইন বসাবো। এবার চলে এসো বাঁদিকে, এরপরে কি হয়, থার্ড ক্লাস ভার্ব বলেছি, ভার্ব কি আছে, গ্রোস, তাহলে গ্রোর থার্ড ফর্ম কি, গ্রোন, GROWN, গ্রো, গ্রেউ, গ্রোন, তাহলে 3 নম্বর ফর্ম বসে গেল V3, গ্রোন। এবার দেখো আবার সেই একটা ঘর ফাঁকা রেখে যাচ্ছে, তাহলে এর জন্য কি হবে, ওই ছক দেখতে হবে আমাদের। তাহলে এখানে কি আছে, V5, তাহলে V5 এর জন্য কি লিখেছিলাম, প্রথমে যেটা ছিল am is are, তাহলে এখানে কি বসবে, am is না are, সেটা এই ওয়ার্ডটা বলে দেবে টি, তাহলে টি এ থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ইজ বসবে। তাহলে অ্যানসার হচ্ছে টি ইজ গ্রোন ইন দার্জিলিং। এইটা হচ্ছে ভয়েস চেঞ্জ। এখানে একটা জায়গাতেই ছেলেরা শুধু ভুল করে আসবে, এখানে বাই লিখে দেবে, কিন্তু তোমরা লিখবে না আজকের পর থেকে, কারণ তোমরা শিখে গেছো যে কেন এটা ইন হলো। তার কারণ হচ্ছে এর ডান দিকে যে নাউনটা রয়েছে সেটা কোনো পারসন নয়, সেটা কোনো অ্যানিম্যাল নয়, সেটা একটা স্থান, সেই জন্য এখানে আমরা ইন বসিয়েছি। এইবার এখানে কখনো কখনো অন বসে, কখনো কখনো টু বসে, সেটা ভার্ব অনুযায়ীও চেঞ্জ হয়। যেমন একটা সেন্টেন্স, খুব কমন একটা সেন্টেন্স ভয়েস চেঞ্জের, যেটা হচ্ছে ধরো আই নো ইউ, এই সেন্টেন্সটা আই নো ইউ, আমি তোমাকে জানি, তাহলে এটা করো অ্যানসার। তাহলে ইউ চলে এলো, আই থেকে মি হয়ে গেল, শেষ থেকে অ্যানসার করব। তাহলে এই মি এর সঙ্গে কি বাই বসবে, তাহলে এখানে তোমাদের দেখে মনে হচ্ছে এটা তো পারসন, তাহলে বাই বসতে পারে, আচ্ছা বাই বসিয়ে রাখো আপাতত। তাহলে এর পরে কি হবে, অবশ্যই এটা V1, তাহলে সবসময় থার্ড ক্লাস ভার্ব বলেছি, তাহলে নো এর থার্ড ফর্ম কি, নোন। এইবার তোমার মনে হবে যে নোন এর সঙ্গে বাই বসে না, কারণ এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আছে, যে নো ভার্ব বাই কে নেয় না, নো ভার্ব টু কে নেয়, তাহলে এটা চেঞ্জ হয়ে টু হয়ে গেল। তাহলে এখানে একদম ঘাবড়াবে না যে এই দাদা বললো যে পারসন থাকলেই বাই হয়, আবার এটা টু কি করে হয়ে গেল। তাহলে পারসন থাকলে বাই হয়, অ্যানিম্যাল থাকলে বাই হয়, একদম সঠিক নিয়ম এটা। যদি পারসনের জায়গায় প্লেস থাকে তাহলে ইন হবে, যেটা থাকবে কোনো যদি এলিমেন্ট থাকে তাহলে অন হবে, কিন্তু এই টুটা এই মি এর জন্য হয়নি,
এই টুটা হয়েছে নো ভার্বের জন্য, নো ভার্ব টু নেয় বাই নাই না, সেই জন্য এটা টু হয়েছে। ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা? তাহলে এই চেঞ্জটা অবজেক্টের জন্য হয়নি, এই চেঞ্জটা ভার্বের জন্য হয়েছে। বেশ, তাহলে আবার একটা ঘর বাকি রয়ে গেল। এখানে কি বসবে সেটা এ বলে দেবে, v1 আছে, তাহলে ছক কি বলছে, v1 রা 3 ভাই অ্যামিজার, তাহলে এখানে কি বসবে অ্যামিজারের মধ্যে সেটা বাঁ দিকেরটা বলে দেবে, কি আছে ইউ, তাহলে ইউ আর নেই, তাহলে কি দাঁড়িয়ে গেল, ইউ আর নোন টু মি। ব্যাস কমপ্লিট। আজকে আমরা এতটাই রাখবো আলোচনা, এর পরের দিন আবার এই ভয়েস চেঞ্জ নিয়ে অনেক কিছু আলোচনা বাকি আছে। ভয়েস চেঞ্জের একটা সিরিজ শুরু করব আমি, একদম প্রথম থেকে ডেফিনিশন দিয়ে স্টার্ট করব, ভয়েস কাকে বলা হয়, কার ভয়েস হয়, কখন কখন ভয়েস চেঞ্জ করা যাবে, কখন কখন যাবে না, এর কোন কোন সেন্টেন্সের টাইপের ভয়েস চেঞ্জ হয়, কোন টাইপের ভয়েস চেঞ্জ হয় না, কোন কোন টেন্সের ভয়েস চেঞ্জ হয়, কোন কোন টেন্সের হবে না, কি কি নিয়ম রয়েছে, কোন কোন ক্ষেত্রে ভয়েস চেঞ্জ করা যায় না, কোন কোন ব্যতিক্রম রয়েছে, সব কিছু আলোচনা হবে যখন ভয়েস চেঞ্জের সিরিজ আসবে। তো এখন আমরা প্র্যাকটিস করছি ডব্লিউবিপির জন্য, শুধু ডব্লিউবিপি নয়, আরো যেগুলো রয়েছে এসএসসি জিডি যেগুলো বেরিয়ে ফর্ম আসছে, সেগুলোর সব কিছু যেখানে যে কম্পিটিটিভ এক্সামে ভয়েস চেঞ্জ আসে সব ক্ষেত্রে কাজে লাগবে এগুলো। তাহলে শর্টকাট আমি তোমাদের আজকে বললাম যে যারা কিছুই জানো না ভয়েসে, তারা একটা ভিডিও থেকে অন্তত পক্ষে 70% তো অবশ্যই অ্যানসার করতে পারবে। অলরেডি একটা করে দেখিয়েও দিলাম যেটা পরীক্ষাতে এসেছে। এবার তোমরা প্রিভিয়াস ইয়ার ট্রাই করো, যদি কোনো প্রবলেম হয় বলবে আমাকে, নেক্সট ভিডিও তো আসছে। তো অবশ্যই শেয়ার করবে ভিডিওগুলো বন্ধুদের সাথে, লাইক করবে ভালো লাগলে, নতুন এলে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ, দিস মাচ ফর টুডে। দেখা হচ্ছে আবার পরে।